উদাসের কথাটা পাঁচকান হয়ে যখন মোহনপুরের বউয়ের কানে এলো, তখনই তার বুক কেঁপে উঠেছিল ভয়ে। বিশ্বাস করতে ইচ্ছে হয়নি, তবু অবিশ্বাস করারও উপায় ছিল না। বিকেল বেলায় পড়ন্ত রোদে বসে বসে কুলো হাতে নিয়ে চালের খুদ বাঁধছিল টিয়ার মা। এমন সময় গুপ্তদের মেজগিনি এসে বললে, হ্যাঁলা মনপুরের বউ, কি শুনছি সব? কথার ধরন দেখেই চমকে উঠেছিল মোহনপুরের বউ, তাই চাপা গলায় প্রশ্ন করলে, কি শুনছো? কালে কালে কতই দেখব, শহর বাজারের লোকদের ধরন ধারণই আলাদা, বুঝলি? বলে মেজগিন্নি ফিসফিস করে বললে, তোর বড় যা ভালো ফন্দি বের করেছে মেয়ের বিয়ের। মোহনপুরের বউ বুঝতে না পেরে বললে, কিসের ফন্দি, কি বলছো তুমি? গুপ্তদের মেজগিন্নি এবার কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলে, ওই যে ভিডিও নাকি সুন্দর মতো সেই ছিমছাম ছেলেটি আসে মোটর করে। হ্যাঁ, প্রভাকর কি করেছে? মোহনপুরের বউ বিস্ময়ে চোখ তুলে তাকায়। তাই হবে হয়তো, নামধাম কি আর জানি ছাই। তার সঙ্গে নাকি তোর যা মেয়েদের বেড়াতে পাঠায়। হাজার হোক নিভাননি পর নয়, বিমলা রায়বাড়িরই মেয়ে। ভেতরে ভেতরে যত রাগ বিদ্বেষী থাক, অন্য কারো মুখে তাদের নিন্দে শুনতে ভালো লাগে না। মোহনপুরের বউয়ের গায়ে এসে লাগে। দোষ ত্রুটি যাই থাক, মোহনপুরের বউ নিজে বলতে পারে নিভাননীকে, তা বলে অন্য এসে বলে যাবে? মোহনপুরের বউ বিরক্ত হয়ে বলে, কি যা তা বকছো? গুপ্তদের মেজগিনি হেসে বলে, বিশেষ না হয় উদাসকে ডেকে শুধো কেনে? মোড়ল বউ বললে, গোপন নাকি নিজের কানে শুনেছে। কি শুনেছে? মোহনপুরের বউ চটে যায় যেন। উত্তর আসে, সব কি আর জানি ছাই, মোটরে করে বেড়াতে পাঠায়, চিঠি নেকানেকি করে, আরও কত কি। শহর বাজারের মেয়ে তো, মা মেয়ে দুই সমান। টোপ ফেলে মাছ ধরছে, টোপ ফেলে মাছ ধরছে। বলে গটগট করে হেঁটে চলে যায় মেজগিন্নি। কিন্তু মোহনপুরের বউয়ের মনের ভেতর যেন ঝড় বয়ে যায়। সত্যি, হতেও পারে। সে প্রথম দিনই তো দেখেছে সে বাংলা বাড়িতে নির্লজ্জের মতো কেমন হেসে হেসে বিমলা কমলা গল্প করছিল প্রভাকরের সঙ্গে। টিয়া একবারটি গিয়ে দাঁড়িয়েছিল বলে মারতে বাকি রেখেছিল মোহনপুরের বউ। অথচ কই, বড়জাত মেয়েদের কিচ্ছু বলেনি। মেয়েগুলো দিনরাত হৈ হৈ করে মাঠে ঘাটে ঘুরে বেড়ায়, মানা তো করে না কেউ, না বড় ঠাকুর না বড় যা। কিন্তু এও কি সত্যি হতে পারে? কদিন ধরেই টিয়ার বিয়ের জন্য স্বামীকে খোঁচাচ্ছে মোহনপুরের বউ। মেয়ে বড় হলে যে মায়ের বুকে চলতে ফিরতে খোঁচা লাগে, রাতে ঘুম হয় না, তা কি বোঝে পুরুষ মানুষরা? তবু খুঁচিয়ে খুঁচিয়ে স্বামীকে পাঠিয়েছে সে, প্রভাকরের বাবার নাম ঠিকানা জোগাড় করে আনতে, খবরাখবর নিতে। অট্টামা যখন ডাক্তারের কাছে শুনে এসেছে টিয়াকে মনে ধরেছে প্রভাকরের, তখন চেষ্টা করলে হয়তো। কিন্তু গুপ্তদের মেজগিনির কথা শুনে এ কদিন আশায় আশায় যে স্বপ্নটা গড়ে তুলেছিল, সেটা যেন হঠাৎ ধূলিসাৎ হয়ে গেল। কি আশ্চর্য, নিভাননী ভেতরে ভেতরে এমন কাণ্ড করছে টেরও পায়নি সে। ঘাট থেকে কাপড় চোপড়গুলো কেচে এনে মেলে দিচ্ছিল টিয়া। তার দিকে তাকিয়ে হঠাৎ অকারণেই যেন চটে গেল মোহনপুরের বউ। জবু থবু মতো শাড়িটা কোনো রকমে শরীরে জড়িয়ে নিয়েছে টিয়া। কাপড় পরার মধ্যে এতটুকু শ্রী নেই, ছাঁদ নেই। এমন স্বাস্থ্য, এমন বাড়ন্ত গড়ন, নাক চোখ মুখ এত ভালো, এক পিঠ চুল, হাত পায়ের গোছ, কি নেই টিয়ার? রংটাও তো মাজা মাজা, পাড়া গেয়ে মানুষ, রোদে জলেও এমন রং। অট্টামা তো বলেছিল বিমলার চেয়ে টিয়া অনেক সুন্দর। তবু মোহনপুরের বউয়ের মনে হয় বিমলার চেহারাটা অনেক ছিমছাম। পোশাকে আশাকে কত পরিচ্ছন্ন, কথাবার্তা হাঁটা চলায় কি এক ছন্দ রয়েছে। দেখেই ভালো লাগে মোহনপুরের বউয়ের। টিয়া কি বিমলার কাছ থেকে ওদের মতো করে কাপড় পরতে শিখে নিতে পারে না? একটু চালাক চতুর হতে পারে না? কেমন যেন বোকা বোকা চোখে তাকায়, পায়ে পা জড়িয়ে যায় হাঁটবার সময়। টিয়া যত সুন্দরী হোক, মোহনপুরের বউয়ের কেমন ভয় হয়। প্রভাকর কেন, যে কেউ মেয়ে দেখতে এলে বিমলাকেই পছন্দ করবে। তাই মনে মনে ঠিক করে রেখেছিল গিরিন ফিরে এলে বলবে, মেয়ের বিয়ে যা হোক একটা ব্যবস্থা করতে হবে তাড়াতাড়ি। গুপ্তদের মেজগিনির কথায় ভয়টা আরও বেড়ে গেছে। কি জানি, বিমলার জন্য শেষে না টিয়ার নামে অপবাদ দিয়ে বসে লোকে। দূর দূর গায়ের লোক কি আর এত খবর রাখবে? বলবে রায়বাড়ির একটা মেয়ে বিডিওর গাড়িতে চড়ে ঘুরে বেড়ায়। কোন মেয়ে, কার মেয়ে, সে খবর কি রাখবে তারা?
তাই রাত্রের পাট চুকিয়ে শোবার ঘরটিতে এসে ঢুকেই স্বামীর মুখের দিকে তাকালো মোহনপুরের বউ। অন্যান্য দিন স্বামীর দিকে ফিরে তাকাতেও অনেক সময় মনে থাকে না তার। ছেলে মেয়েদের ঠিক করে শুইয়ে দেয়, মশারি গুজে দেয় বিছানার চারধারে, বালিশ ঠিক করে দেয় কারো মাথায়, তারপর বাটা থেকে একটা পান নিয়ে সেজে মুখে পুরে দিয়ে লম্ফটা নিভিয়ে কোলে ছেলেটাকে বুকে টেনে নিয়ে শুয়ে পড়ে, আর শোবার সঙ্গে সঙ্গে ক্লান্তিতে ঘুমিয়ে পড়ে। কিন্তু আজ একটা দুশ্চিন্তা ঢুকেছে মাথায়। পানটা মুখে পুরে স্বামীর ঘুমন্ত মুখের দিকে তাকালো মোহনপুরের বউ। তারপর প্রশ্ন করলে, ঘুমোলে? কোনো সাড়া এলো না। এবার কাছে এগিয়ে গেল মোহনপুরের বউ। তারপর স্বামীর গায়ে একটা ঠেলা দিয়ে বললে, এই ঘুমোলে নাকি? হুম। ঘুমজড়িত স্বরে সাড়া দিল গিরিন। মোহনপুরের বউ পান চিবোতে চিবোতে খাটের পাশে পা ঝুলিয়ে বসলো গিরিনের পাশে। বললে, শোনো। চোখ না খুলেই গিরিন আধো ঘুম আধো জাগা কণ্ঠে বলে, কি? বলে বালিশটার উপর মুখ গুঁজে উবুড় হয়ে শুলো। একখানা হাত রাখল মোহনপুরের বউয়ের কোলের উপর। হাতখানা দু হাতের মধ্যে তুলে নিয়ে মোহনপুরের বউ বললে, আচ্ছা ঘুম বাপু তোমার, শোনো। গিরিন সাড়া দিল না, শুধু হাতখানা তার মোহনপুরের বউয়ের কোমরটা জড়িয়ে ধরল। মোহনপুরের বউ হেসে ফেলল, বললে, শোনো, খবর পেলে কিছু? সেই যে দেখতে আসবে বলেছিল যারা। গিরিন এবার চোখ মেলে তাকালো, বললে, প্রভাকরের খবরটা পেয়েছি আজ। কালনার ওদিকে বাড়ি, বাপ মা আছে। ভাবছি এই সপ্তাহে যাব একবার ওর বাবার সঙ্গে দেখা করতে। মোহনপুরের বউ একটা দীর্ঘশ্বাস ফেললে, বললে, ছাই হবে গিয়ে। কেন? এদিকে ভেতরে ভেতরে দিদি যে চাল চেলেছে সে কথা তো জানো না। ফিসফিস করে একে একে গুপ্তদের মেজগিন্নির কাছে শোনা সব কথাগুলো বললে মোহনপুরের বউ। গিরিন হঠাৎ উঠে বসল, ধমক দিয়ে বলে উঠল, কি যা তা বলছো? তোমারও মাথা খারাপ হয়ে গেল নাকি? রাখছো কেন? সত্যি কিনা উদাসকে ডেকে শুধিয়ে দেখলেই তো হয়। গিরিন বলে উঠল, কি বলছো তুমি? উদাস? উদাসকে ডেকে শুধোবো? রায়বাড়ির মান ইজ্জত তাহলে থাকবে আর? মোহনপুরের বউ বললে, ভাইজির কীর্তি গায়ে তো ফোসকা পড়বেই তোমার। আমি কিন্তু ভালো বুঝছি না। সময় থাকতে পৃথক হয়ে নাও, না হলে শেষে। গিরিন চুপ করে রইল। মোহনপুরের বউই বললে, ওই যে মেয়ে দেখতে আসার কথা ছিল, আর তারাই যদি আসে, দিদিকে জানো না তো, দেখো ঠিক বিমলাকে তাদের সামনে কোনো ছলছুতো করে হয়তো পাঠিয়ে দেবে। গিরিন বুঝতে না পেরে বললে, দিলেই বা? তাহলে আর টিয়াকে পছন্দ হবে ওদের? গিরিন হেসে বললে, কি যে বলো! টিয়ার কাছে বিমলা। যারা বই খাতাকে বিয়ে করতে চায় তাদের কথা আলাদা, কিন্তু মেয়ে দেখে যদি বিয়ে দিতে চায়। মোহনপুরের বউ হেসে বলে, হুম, ওই গরবেই থাকো। বলে গিরিনের পাশে শুয়ে পড়ে মোহনপুরের বউ। তারপর গল্প করতে করতে কখন যেন ঘুমিয়ে পড়ে। সকালে উঠে কিন্তু নিভাননীকে কথাটা না বলে স্বস্তি পায় না। হাজার হোক, তার নামটাও জড়িয়ে যাবে বড় জায়ের দুর্নাম সুনামের সঙ্গে। তাই সাবধান না করে পারে না। আর সে কথাটা বলবার জন্যই নিভাননীকে একসময় ডাকলে রান্নাঘর থেকে, যাতে অন্য কেউ শুনতে না পায়। দিদি ডাকলে ঘাড় নেড়ে ইশারায়, বলছো কিছু? হ্যাঁ। নিভাননী কাছে আসতেই মোহনপুরের বউ বললে, বলছিলাম কি, আপনাদের নিন্দে মানে তো আমাদেরও নিন্দে দিদি। নিভাননী চোখ কপালে তুললেন। মোহনপুরের বউয়ের হাবভাবে কথা বলার ধরন দেখে কেমন যেন বুঝতে পারলেন এমন কিছু শুনতে হবে যা রীতিমতো আতঙ্কজনক। দেয়ালে পিঠ দেওয়ার মতো ভিতরে ভিতরেও রুখে দাঁড়ালেও গলার স্বর যথাসম্ভব বিনীত করে প্রশ্ন করলেন, কি বলছো বুঝতে পারছি না ছোট বউ। মোহনপুরের বউ কথাগুলো যেন ঠিক করে গুছিয়ে নিতে পারছে না। বললে, বলছিলাম কি, গা শুদ্ধ লোক বলছে ওই প্রভাকর ছেলেটির সঙ্গে মোটরে করে বিমলাকে বেড়াতে পাঠাচ্ছেন। নিভাননী স্তম্ভিত হয়ে গেলেন। অগ্নি বসি চোখে তাকালেন মোহনপুরের বউয়ের দিকে। মোহনপুরের বউ আমতা আমতা করল, না মানে দোষীর কিছু না, কিন্তু পাড়াগের লোকদের তো চেনেন দিদি। নিভাননী এবার রাগে ফেটে পড়লেন। এমন একটা অসম্ভব অবিশ্বাস্য কথা যেন কখনো শোনেননি নিভাননী। কঠিন ক্রুদ্ধ গলায় বললেন, দেখো ছোট বউ, এখানে আসার দিন থেকে পদে পদে তোমরা আমাকে অনেক অপমান করেছ। কথায় বলে দুধ কলা দিয়ে সাপ পোষা, তাই শেষে কিনা আমার নামে এমন কথা তুমি বলতে পারলে? বলেই রেগে উঠে চলে গেল নিভাননী। হতভম্ব বিস্মিত মোহনপুরের বউ খানিক বসে থেকে নিজের কাজে চলে গেল। এত লোক যখন বলছে কথাটা তো মিথ্যে নয়,
আর এমন কিছু রাগারাগি করেও বলেনি মোহনপুরের বউ। তবে কি বড় জায়ের এও এক অভিনয়? কিছুক্ষণ পরে তাই গিরিজাপ্রসাদ যখন খুশি মনে স্কুলে খবরটা দিতে এলেন স্ত্রীকে, নিভাননের মুখের দিকে তাকিয়ে একটু অস্বস্তি বোধ করলেন। ভাবলেন, প্রতিদিনের মতোই ছেলে মেয়েদের সঙ্গে হয়তো কিছু খুঁটিনাটি নিয়েই থমথমে মুখ করে আছে। গিরিজাপ্রসাদকে কড়া কড়া দুটো কথা শুনিয়ে দিলেন নিভাননী। বললেন, ওরা আমাদের নামে কি নিন্দে রটাচ্ছে কানে এসেছে তোমার? শুধু স্কুল স্কুল করে। কথা শেষ হলো না নিভাননের, বাইরে থেকে ডাক এলো, মাস্টারমশাই, ও মাস্টারমশাই। অবিনাশ ডাক্তারের গলা। আবার ফিরে এলো কেন? হন্তদন্ত হয়ে চটি টানতে টানতে ছুটে বেরিয়ে গেলেন গিরিজাপ্রসাদ। ফিরে এলেন মিনিট কয়েক পরেই। বললেন, শুনছো, 2 কাপ চা করে দাও বিমলা, 2 কাপ। আচ্ছা 3 কাপই দে মা, 3 কাপ। ডাক্তার প্রভাকরকে ধরে নিয়ে এসছে। বলে বেরিয়ে গেলেন আবার বাংলা বাড়ির দিকে। বিমলা উঠে গিয়ে কেটলিটা তুলতে যাচ্ছিল, নিভাননী ধমক দিলেন, তুই থাম, দে, আমি করে দিচ্ছি। বিমলা অতশত বুঝল না। মা যদি চাটা করে দেয় ভালোই তো। ও বই খাতা তুলে রেখে সবে বাইরে যাবার জন্য পা বাড়িয়েছে, নিভাননী হাঁক ছাড়লেন, কোথায় যাচ্ছিস? কেন? বিস্মিত হয়ে প্রশ্ন করলে বিমলা। ইতিমধ্যে কোথায় কি ঘটে গেছে, কাকিমাকে বলেছে না বলেছে, কিছুই কানে আসেনি তার। তাই বললে, বাইরে। বাইরে? বিমলার কথাটারই পুনরাবৃত্তি করলেন নিভাননী। প্রায় ভিঞ্চি কেটে উঠলেন। তারপর উষ্মার স্বরে বললেন, এত বড় ধিঙ্গি মেয়ে, বয়স বাড়ছে না কমছে তোমার? বলেই রাগে গজগজ করতে করতে এসে স্টোভ ধরালেন। স্টোভে পাম্প করতে করতে আগুনটা যত বেড়ে উঠেছে, মোহনপুরের বউয়ের বিরুদ্ধে চাপা আক্রোশটাও যেন ততখানি বেড়ে উঠেছে। যে কোনো মুহূর্তে বুঝি ফেটে পড়বে। না, মুখের মতো জবাব দেবেন নিভাননী। কি ভেবেছে মোহনপুরের বউ? যা খুশি অপবাদ দেবে তার নামে, বিমলার নামে। বেশ, তাই হোক, দেখুক মোহনপুরের বউ, দেখে জ্বলে পুড়ে মরুক। 2 কাপ চাই ছাগলেন নিভাননী। এত বেলায় আর গিরিজাপ্রসাদকে চা খেতে হবে না, মনে মনে ভাবলেন। তারপর ডাকলেন বিমলাকে। বিমলা অভিমানে অভদ্র রাগে বউয়ের উপর মুখ গুঁজে বসেছিল। প্রথমটা সাড়া দিল না। বার কয়েক ডাকতে তবে মুখ তুলে তাকালো। নিভাননী বললেন, শুনে যা। উঠে এলো বিমলা। নিভাননী হঠাৎ গলার স্বর নরম করলেন। বললেন, চাটা দিয়ে আয় তো মা ওদের। আমি পারবো না। রাগ দেখালো বিমলা। বললে, কুমিকে ডাকো না। সে কোথায় গেছে কে জানে। যা লক্ষ্মীটি, তুই দিয়ে আয়, জুড়িয়ে যাচ্ছে। বিমলা অবশ্য বাইরে যাবার আগ্রহে এতক্ষণ মার উপর চড়ছিল। এবার কাপ দুটো তুলে নিল, একটা কাঁসার থালার উপর বসিয়ে নিয়ে চলে গেল বাংলা বাড়ির দিকে। আর নিভাননী প্রতিশোধের আনন্দে ক্রুদ্ধ তির্যক দৃষ্টিতে তাকালেন রান্নাঘরের দিকে, মোহনপুরের বইয়ের দিকে। দেখুকও, দেখে জ্বলে পুড়ে মরুক। অদ্ভুত নৃশংস একটা আনন্দ অনুভব করলেন নিভাননী। গিরিজাপ্রসাদ আত্মভোলা প্রকৃতির মানুষ নন। সবই চোখ মেলে দেখেন, বোঝেনও সব কিছু। তবু মুখের কথা তো সবসময় হিসেব মেনে চলে না। অবিনাশ ডাক্তারের ডাক শুনে বেরিয়ে এলেন গিরিজাপ্রসাদ। দেখলেন প্রভাকরও সঙ্গে এসেছে। ডাক্তার নিজেই বললে, ফিরে এলাম মাস্টারমশাই, মাঝপথেই দেখা হয়ে গেল বিডিও সাহেবের সঙ্গে, তাই নিয়ে এলাম আপনার কাছে। গিরিজাপ্রসাদ বসতে বললেন প্রভাকরকে। বেশ বোঝা গেল খুব খুশি হয়েছেন তিনি ডাক্তারের কাছ থেকে খবরটা পেয়ে। মনে মনে ভাবছেন হয়তো অবনীমোহনকে একটা ধন্যবাদ দিয়ে আসবেন কিনা। ক্রাচে ভর দিয়ে খোঁড়াতে খোঁড়াতে এগিয়ে গিয়ে সিঁড়ি ভেঙে বাংলা বাড়ির দাওয়ায় উঠে বসলো অবিনাশ ডাক্তার। পিছনে পিছনে প্রভাকর। ক্রাচ দুটো বগল থেকে নিয়ে পাট করে বাসে রেখে কম্বলটার উপর বসলো ডাক্তার। আর প্রভাকরও। গিরিজাপ্রসাদ সেই ফাঁকে চায়ের কথা বলে এলেন। খানিক পরে কাঁসার থালায় 2 কাপ চা এনে নামিয়ে রাখলে বিমলা। আর কাপ দুটো তুলে প্রথমে ডাক্তারকে, তারপর প্রভাকরকে দিতে গিয়ে চোখাচোখি হলো। ঠোঁট টিপে হাসল বিমলা। প্রভাকর হাসল লাজুক মুখ নামিয়ে। তারপর বললে, এত বেলায় আবার চা কেন? বিমলা থালাটা তুলে নিয়ে চলে যাচ্ছিল। ফিরে দাঁড়িয়ে কৌতুকে সুরে বললে, তাহলে ভাত খেয়ে যান। গিরিজাপ্রসাদও হেসে উঠলেন। আর বিমলার কথা জেদ ধরেই প্রভাকরকে বারবার খেয়ে যেতে অনুরোধ করলেন। বললেন, ফিরতে তো অনেক বেলা হয়ে যাবে। প্রভাকর এড়িয়ে যাবার জন্য বললে, আজ থাক, আরেকদিন এসে খেয়ে যাব। কবে বলে যাও। অবিনাশ ডাক্তারকেও সেই সঙ্গে অনুরোধ করলেন গিরিজাপ্রসাদ।
মুহূর্তের জন্য তিনি ভিতর বাড়ির সমস্ত আবহাওয়াটার কথা যেন ভুলে গেলেন। এমনকি একটু আগে নিভাননি কি বলতে চেয়েছিলেন, কেন রাগে থমথম করছিল তার মুখ, হঠাৎ একটা বাইরের লোককে খেতে বললে গিরিন কি বলবে, এইসব কোনো কথাই তার মনে পড়ল না। সকাল থেকেই খুশিতে ভরে আছে তার মন, তাই অন্য কারো কথা ভাববার সময় পেলেন না। জিজ্ঞেস করলেন, কবে আসবে বলো? রবিবার। অবিনাশ ডাক্তারি কথা দিয়ে দিল প্রভাকরের হয়ে। বলছেন যখন মাস্টারমশাই, চলে আসুন রবিবারে। শেষ পর্যন্ত সে কথাই ঠিক হলো। আর বিমলা মুখে হাসির ফুলঝুরি জ্বালিয়ে ছুটতে ছুটতে এসে খবর দিল মাকে। মা, এই রবিবারে ডাক্তার আর ওই যে জিপে করে আসে, ওরা দুজনে এখানে খাবে। খাবে? আকাশ থেকে পড়লেন নিভাননি। বিমলা হেসে বললে, হ্যাঁ, শুনে এলাম, বাবা নিমন্ত্রণ করলেন ওদের এই রবিবারে। নিভাননি কোনো কথা বললেন না, শুধু একবার রান্নাঘরের দিকে তাকালেন। নিজেকে ভীষণ অসহায় লাগলো তার। দুটো লোককে খেতে বলেছেন গিরিজাপ্রসাদ, এমন কিছু অন্যায় করেননি। সত্যিই তো, প্রভাকর ছেলেটি এই এত বেলায় ফিরে যায়, কখন স্নান করে কখন খায় তার ঠিক নেই। পারলে আজই খেয়ে যেতে বলতেন নিভাননি। তাকে যদি একটা দিনের জন্য খেতে বলেই থাকেন গিরিজাপ্রসাদ, এমন কিছু মহাভারত অশুদ্ধ হয়ে যায়নি। তবু কথাটা শোনার সঙ্গে সঙ্গে কেমন একটা আতঙ্ক বোধ করলেন। মোহনপুরের বউ শুনলে না জানি কি কাণ্ড করে বসবে। আর গিরিন? বনপলাশিতে আসার পর থেকেই যেন শান্তি নেই তার মনে। প্রতিটি মুহূর্তে আতঙ্ক, প্রতিটি পদক্ষেপ ভেবেচিন্তে কোন কথাটা কিভাবে নেবে মোহনপুরের বউ, কোন কাজটার কি অর্থ করবে। তবু না বলে পারলেন না নিভাননি। নাকি ইচ্ছে করেই সেই নৃশংস আনন্দটা উপভোগ করার জন্যই বললেন, প্রভাকর আর ডাক্তার এই রবিবারে এখানে খাবে, মাছ টাছ ধরাতে হবে, বলো ঠাকুরপোকে। মোহনপুরের বউ শুনল কথাটা, স্ত্রীর চোখে তাকিয়ে রইল নিভাননির মুখের দিকে, যেন কিছুই বুঝতে পারছে না। তারপর ক্রুদ্ধ স্বরে বললে, সে কথা নিজের মুখেই বলবেন। নিভাননীও রুষ্ট গলায় উত্তর দিলেন, বলতাম, কিন্তু ঠাকুরপো যে কখন আসে কখন যায় তার খবরই পায় না। দেখা হলে তবে তো বলবো। মোহনপুরের বউ এবার আরও চটে গেল, বললে, কাজের মানুষদের পাঁচ ঝঞ্ঝাটে ছুটতে হয়, ঘরে বসে বসে তামাক খেলে তো চলে না। নিভাননী আর কোনো কথা বললেন না। ভাবলেন গিরিনকেই বলবেন, কিন্তু তার বলতে হলো না। দুপুরে গিরিন যখন ভাত খেতে এলো, মোহনপুরের বই উষ্মার স্বরে বললে, এ ঝামেলা আমি আর পোয়াতে পারছি না, ওদের রান্নাবান্নার আলাদা ব্যবস্থা করতে বলো। কেন? বুঝতে না পেরে থালা থেকে মাথা তুলল গিরিন। কেন আবার? ওদের সাতগোষ্ঠী রাঁধো বাড়ো, আবার এখন একে ওকে নেমন্তন্ন করতেও শুরু করেছে। একে একে সব খুলে বললে মোহনপুরের বউ। সব শুনে গিরিন বললে, সে ভালোই হয়েছে। ভালোই হয়েছে? বিস্মিত না হয়ে পারে না মোহনপুরের বউ। গিরিন হেসে বললে, প্রভাকরের বাপের কাছে তো যাব, কিন্তু শিক্ষিত উপার্জনক্ষম ছেলে, বাপ কি বলবে তা তো জানাই। কি বলবে? বলবে ছেলের পছন্দই পছন্দ, আমার মতে কি আর বিয়ে হবে? মোহনপুরের বউয়ের মুখে এতক্ষণে হাসি ফুটল। বললে, তাহলেও তো বাঁচা যায়, অট্টামা তো বলছিল। গিরিনও হাসল, বললে, দাদা ওদের খেতে বলে ভালোই করেছে, বুঝলে, মতামতটাও একটু টের পাওয়া যাবে, আর বাপকেও ওর বলা যাবে ছেলে মেয়ে দেখেছে। মোহনপুরের বউয়ের মুখে তৃপ্তির হাসি নামল। বললে, তাহলে শুক্র শনি করে একদিন বর্ধমান যাও, আর দু একটা তরি তরকারি। গিরিন বললে, হ্যাঁ, জেলেদেরও খবর দিয়ে রাখতে হবে। একটু আগেই যে কথাটা শুনে রীতিমতো চটে গিয়েছিল মোহনপুরের বউ, এখন সেটাতেই যেন তার সবচেয়ে উৎসাহ। এমনকি টিয়াকেও খবরটা না শুনিয়ে পারল না। বললে, রূপোর বাসনগুলো মেজে রাখতে হবে টিয়া, এই রবিবারে আবার প্রভাকরকে খেতে বলা হয়েছে। খবরটা গর্ব করারও। বিডিও সাহেব, যার কাছে কত সব গ্রামের লোক গিয়ে ধর্ণা দিয়ে বসে থাকে এটা ওটার জন্য, সেই মানুষটা রায়বাড়িতে আসবে, খাবে, সুতরাং পাঁচজনকে না জানিয়ে থাকবে কি করে মোহনপুরের বউ। দেখতে দেখতে তাই খবরটা চতুর্দিকে ছড়িয়ে পড়ল। আর তা শুনে লাঠি ঠুকঠুক করে এসে হাজির হলো অট্টামা। দুপুরবেলায় দাওয়ায় রোদে বসে বসে একটা কুলোর পিঠে বড়ি দিচ্ছিল মোহনপুরের বউ, আর টিয়া পাশে বসে শিলের উপর ডাল বাটছিল। মুখে তার হাসি লেগেছিল এক টুকরো,
আর কাজের ফাঁকে ফাঁকে মার সঙ্গে গল্প করছিল টিয়া। ও কোনোদিন ভাবতেই পারেনি প্রভাকর এ বাড়িতে আসবে, খাবে। তাই খবরটা আভাসে জেনে থেকে মনটা গুনগুন করে উঠছিল ওর। নিজের মনেই কত কি স্বপ্ন দেখতে শুরু করেছিল, আর ভাবছিল খবরটা শুনে রাঙা বৌদি, রেনুদি সবাই কি ভাববে, কি বলবে তাকে। না, কিচ্ছু বলবে না ও নিজে থেকে। যেদিন আসবে প্রভাকর, সেদিন কারো না কারো কাছে ওরা নিজেরাই হয়তো শুনতে পাবে। কিন্তু প্রভাকর কেন আসছে, কে নিমন্ত্রণ করলো, কিছুই খুঁজে পায় না টিয়া। একবার ইচ্ছে হয় মাকে জিজ্ঞেস করে, কিন্তু পর মুহূর্তেই লজ্জা পায়। মা যদি বুঝতে পারে। তবু মনে মনে ভাবতে ভালো লাগে, প্রভাকর আসছে তার জন্যই, তা না হলে হঠাৎ আসবে কেন। একবার সন্দেহ হয়, প্রভাকর কি তাকে দেখতে আসছে, মেয়ে দেখতে? বিয়ের একটা কথা বলছিল অট্টমা, সেদিন দরজার আড়াল থেকে তার কানে গিয়েছিল। আর চোখ বুজে বুঝেই শুনতে পেয়েছিল বাবা মা তার বিয়ের কথায় বলা বলি করছে, প্রভাকরের সঙ্গে বিয়ের কথা। তবে কি বাবা মার সেই জল্পনা অনেক দূর এগিয়ে গেছে? সত্যি কি মেয়ে দেখতে আসছে প্রভাকর? নিজের মনে মনে একটা স্বপ্ন গড়ে তুলেছিল টিয়া, শিলের উপর ডাল বাটতে বাটতে। আর মোহনপুরের বউ মাঝে মাঝে বাটা ডালটা একটা বাটিতে তুলে নিয়ে সেটা ফেনাচ্ছিল। এমন সময় বাইরে থেকে অট্টমার গলা ভেসে এলো, কইল, মোহনপুরের বউ, বলি ভেতরে ভেতরে একদূর এগুলি, আর আমায় একটা কথাও কইলি না। বলে লাঠি ঠুকঠুক করে এগিয়ে এলো অট্টামা লাঠির ডগায় ভর দিয়ে। তারপর মোহনপুরের বউ আর টিয়া দুজনকেই দেখতে পেয়ে বা হাতটা কাপড়ে আড়াল রেখে ফোগলা মুখে এক মুখ হেসে বললে, আহা, বেটির তোর মুখের হাসি দেখলা মোহনপুরের বউ। বলে, কেউ নাচে ধনে জনে, কেউ নাচে বোচা নাকে। টিয়া হেসে বললে, আমার নাক কি বোচা নাক নাকি অট্টামা? অট্টামা পৈঠের ধাপে বসে পড়ে লাঠিটা নামিয়ে রাখলো, কি যেন লুকিয়ে রাখলে কাপড় ঢাকা দিয়ে। তারপর বললে, ওচা নাক না বোচা নাক সে বিচার করবে নাক জামাই এসে, আমরা তার কি জানি। তারপর টিয়ার মাকে উদ্দেশ্য করে বললে, ধন্যি মেয়ে বটিস মনপুরের বউ, কপর দিলাম আমি, আর তলে তলে দূর এগোচ্ছিস, আর আমার কি না। মোহনপুরের বউ হেসে বললে, না গো না, সেসব কিছু নয়। বলে টিয়ার দিকে ফিরে বললে, বিশু কাঁদছে বোধ হয়, দেখে আয় তো মা। টিয়া মৃদু হেসে উঠে গেল সঙ্গে সঙ্গে। বুঝলে অট্টামার সঙ্গে কোনো গোপন পরামর্শ আছে, তাই টিয়াকে সরিয়ে দিল মা। টিয়া চলে যেতে অট্টামা বললে, তবে যে ডাক্তার বললে ও রবিবারে পেভাকর আসবে। মোহনপুরের বউ হেসে বললে, সে এমনি, তেমন কিছু খবর হলে তুমি আগে জানতে পারতে। অট্টামা বললে, তবু ভালো, তাই ভাবছি, যার দৌলতে চুয়াচন্দন তারই পাতে খোলার ব্যঞ্জন। খপর দিলাম আমি, আর পেভাকর আসছে মেয়ে দেখতে, সে কপর মোহনপুরের বউ আমায় দেবে না? মোহনপুরের বউ হেসে ফেলে বললে, কোথায় কি, মেয়ে দেখতে আসবে কেনে, ও বড়ঠাকুর খেতে বলেছে তাই। বড়ঠাকুরের নাম শুনেই অট্টামা গলার স্বর নামিয়ে বললে, হ্যাঁ রে, শুনছি বরজায়ের সঙ্গে নাকি খুব খিটিমিটি হচ্ছে তোদের। মোহনপুরের বউ শুধু মাথা নেড়ে সায় দিল, কথা বললে না। অট্টামা বললে, আগে থেকে পৃথক হয়ে যা না বাপু। মোহনপুরের বউ দীর্ঘশ্বাস ফেলে বললে, তাই তো ভাবছি। এই বিয়ে বিয়ে বলছো, সম্বন্ধ আনলেই কি টিকবে ভেবেছ? দেবে ভাঙিয়ে। মেয়ে দেখতে যদি কেউ আসে, তবে ওই বিমলার মতো বিদ্যে ধরি সামনে ফরফর করে ঘুরে বেড়ালে কার চোখে লাগবে বলো টিয়াকে? অট্টামা ফোগলা মুখে হাহা করে হেসে উঠে বললে, দাদা যে মরলো তা তো ভাবি না, জমে যে বাড়ি চিনল, তোর হয়েছে ওই। বেশ তো, ওদেরটা পার হলেও তো শান্তি, সেও তো তোদেরই দেখতে হবে। মোহনপুরের বউ বেজার মুখে বললে, নিজের পারি না আবার পরে চিনতে। অট্টামা এবার লাঠিটা তুলে নিয়ে উঠে পড়ল, বা হাতটা তেমনি কাপড়ে ঢেকে রেখে বলল, যায় যায়, পেশাদ উঠল কি না। বলে ঠুকঠুক করে বিমলাদের ঘরের দিকে চলে গেল। ভেতরে ঢুকতেই ঢুকতেই ডাকলে, কইল বিমলে, পেশাদ উঠেছে? ভিতর থেকে সাড়া পেয়ে ঘরের ভেতরেই ঢুকে পড়ল অট্টামা। তারপর কাপড়ের আড়াল থেকে বা হাতটা বের করলো, হাতে দুটো কচি কচি শশা। বললে, বিন্দে সাহেদের মাচাই হয়েছিল, দিলে আমায়, বললে দুটো শশা তুমি নিয়ে যাও অট্টামা। তা আমার কি আর দাঁত আছে রে ভাই, না বেতে সোয়াদ আছে, তাই নিয়ে এলাম পেশাদের জন্য। নিভাননী বললেন,
ডেকে দে না বিমলা তোর বাবাকে। অট্টামা সঙ্গে সঙ্গে নিষেধ করলে হাত নেড়ে। না না, ঘুমোচ্ছে বেচারি, ঘুমুক। বিমলার মনের মধ্যেও এদিকে একটা মধুর গুনগুননি দেখা দিল। সেদিন সকাল থেকেই গ্রামে আসার পর থেকে দিনের হিসেব ভুলে গেছে বিমলা। সব বারই রবিবার, তবু মনে মনে হিসেব রাখতে ভোলেনি সে। শনিবার থেকেই বার কয়েক মনে পড়িয়ে দিয়েছে। অবশ্য স্পষ্ট করে বলতে পারেনি, কোথাও একটা সংকোচ বোধ করেছে। তাই গিরিনকে কখনো জিজ্ঞেস করেছে, আজই বার কাকা? কখনো বাবাকে বলেছে, তোমার যা ভুলো মন, লোকটাকে খেতে বলেছ মনে রেখো। গিরিন অবশ্য শেষ অবধি ভুলে যায়নি। শনিবার বর্ধমান থেকে দই মিষ্টি তরি তরকারি নিয়ে এসেছে। ভোরবেলায় উঠেই খোঁজ করেছে জেলে এসেছে কিনা। নিজেই তাদের নিয়ে গেছে ছোট গড়ে পুকুরটায়। বলেছে শের পাঁচেকের একটা মাছ ধরে দে তাড়াতাড়ি। বিমলা নিজেও গেছে পিছনে পিছনে, অমরেশ আর কমলাও। তারপর মাছ নিয়ে ফিরে আসতেই মোহনপুরের বউয়ের মুখেও হাসি ফুটেছে। ছাই নিয়ে বড় বটিটা ফেলে বসে পড়েছে। মাছ কুটতে কুটতে অমরেশের সঙ্গে গল্প জুড়ে দিয়েছে মাছের। কবে কোন পুকুরে কত বড় মাছ ধরা হয়েছিল, কোন পুকুরে মাছের স্বাদ সবচেয়ে ভালো। এত কাজের মধ্যে বিরক্ত আর বিব্রত মুখেও মোহনপুরের বউয়ের হাসি ফুটে ওঠে যখনই ঘরে বড় মাছ আসে। কিন্তু আজকের ব্যাপারটা তেমন সাধারণ নয়। ভেতরে ভেতরে যে নতুন একটা স্বপ্ন দেখতে শুরু করেছে সে, একটা সুন্দর আশা। প্রভাকরকে নেমন্তন্ন করে খাওয়ানোই যেন তারই উৎসাহ সবচেয়ে বেশি। তবু সাহায্য করার জন্য নিভাননীও ছুটে আসেন। এমন যজ্ঞের ব্যাপার মোহনপুরের বউ একা পারবে কেন? দুই জায়ে পরামর্শ চলে কি কি রান্না হবে, মাছের কটা পদ। টিয়াকে দেখে বিমলা আর কমলাও রান্নাঘরে গিয়ে ভিড় করে, এটা ওটা করে দেয়। এক ফাঁকে গিরিজাপ্রসাদের কাছে এসে নিভাননী বলেন, যাই বলো, লোক মন্দ নয় ছোট বউ। তুমি প্রভাকরকে নেমন্তন্ন করেছে শুনে আমি সেদিন ভয়ে মরছিলাম, না জানি কি রাগারাগি করবে। গিরিজাপ্রসাদ হেসে বলেন, গিরিনকেও দেখো, দাদার মর্যাদা রাখার জন্য সেই বর্ধমান গিয়ে সব দই মিষ্টি কপিটপি নিয়ে এলো তো। গিরিজাপ্রসাদ আর নিভাননী দেখেন আর মনে মনে খুশি হন। মোহনপুরের বউয়ের বিরুদ্ধে দিনে দিনে যত কিছু আক্রোশ আর অভিমান সব যেন উবে গেছে। বিমলা কিন্তু কাজের ফাঁকে ফাঁকে একবার করে উকি দিয়ে আসে বাংলা বাড়ির দিকে। কখনো খিড়কির দরজায় দাঁড়িয়ে দূরের মেঠো রাস্তাটার দিকে তাকিয়ে দেখে। ক্রমশ বেলা বাড়ে, আর এক সময় বিমলা দেখতে পায় অবিনাশ ডাক্তার আর প্রভাকর আসছে। দুবগলে দুটো ক্রাচ এঁটে খুঁড়িয়ে খুঁড়িয়ে আসছে ডাক্তার, আর পাশে পাশে প্রভাকর। বিমলা দেখতে পেয়ে এক মুখ হেসে ছুটে গিয়ে গিরিজাপ্রসাদকে খবর দিয়ে আসে। তারপর কম্বলটা পেতে দেয় বাংলা বাড়িতে। ইতিমধ্যে প্রভাকর আর ডাক্তার দুজনেই এসে পড়ে। চোখাচোখি হয় প্রভাকরের সঙ্গে। লজ্জায় চোখ নামিয়ে নেয় প্রভাকর, বিমলাও। পরস্পর পরস্পরের চোখের দৃষ্টি যেন মৌনমুখর কোনো ইশারাও দেখতে পায়। মনের গোপনে দুজনেই বুঝি কোনো তুচ্ছ আশা লালন করেছে। বিমলার মনের পাতায় যেন নতুন রং ধরতে শুরু হয়েছে তখন। তাই সময় পেলেই একবার এসে দেখা দিয়ে যায় বিমলা, যে কোনো তুচ্ছ অজুহাতে। সারা বাড়িতেই তখন একটা রীতিমতো চাঞ্চল্য। প্রভাকরকে ঘিরেই সকলেই যেন তস্তব্যস্ত, সকলেই তাকে খুশি করতে চায়। গিরিজাপ্রসাদ তখন স্বপ্ন দেখছেন একটা নতুন স্কুলের। প্রভাকর খুশি হলে গ্রামে স্কুল হবে। গিরিজাপ্রসাদের বেকার জীবন আবার একটা উদ্দেশ্য খুঁজে পাবে। থেমে থাকা দম বন্ধ হয়ে যা ঘড়ির কাঁটা আবার ঘুরতে শুরু করবে। নিভাননী ভাবছেন, গ্রামের লোক যখন তার নামে, তার মেয়ের নামে অপবাদ দিতে চেয়েছে অকারণেই, তখন দেখুক তারা চোখ মেলে আর জ্বলে পুড়ে মরুক। কি যায় আসে তার গ্রামের লোকের কথায়। গিরিন আর মোহনপুরের বউ তখন ভাবছে, অতিথি আপ্যায়নে না ত্রুটি হয়। এখন আর প্রভাকরকে তেমন লজ্জাও করছে না মোহনপুরের বউয়ের। শুধু মনে হচ্ছে অবিনাশ ডাক্তার না থাকলে ভালো হতো, নিজের সামনে বসিয়ে খাওয়াতে পারতেন প্রভাকরকে। আর টিয়া, সে বেচারি দূরে দূরে ঘুরে বেড়ায়, মার পায়ে পায়ে এটা ওটা ফরমাস খাটে, তাতেই যেন আনন্দ। সব কাজ তো প্রভাকরের জন্যই। তাই দুপুরুষ আগেকার ময়লা জমা রূপোর থালা বাটি পরিষ্কার করতে করতে স্বপ্ন দেখে মনে মনে। বাংলা বাড়িতে গিয়ে বসেছেন গিরিজাপ্রসাদ। গিরিনও প্রায়ই গিয়ে দেখা দিয়ে আসছে, দু চারটে কথা বলছে। এদিকে ভিতর বাড়িতে তখন রান্না শেষ হয়ে এসেছে, বেলাও হয়েছে অনেক। বিমলা বোধহয় ওদের স্নান হয়েছে কিনা দেখতে যাচ্ছিল। মোহনপুরের বউ বললে, রান্না হয়ে গেছে, জায়গা কর। বিমলা যাবার আগেই টিয়া ছুটে গেল। উলের আসন দুখানা তুরং থেকে বার করে আনবো মা? জিজ্ঞেস করল। মোহনপুরের বউ সায় দিলে,
একটু পরেই আসন দুটো নিয়ে এলো সে। দক্ষিণ দুয়ারি ঘরের দাওয়াটার আম গাছটার ছায়া পড়েছে তখন। মাটির দাওয়াটা ন্যাতা দিয়ে পরিষ্কার করে আসন দুখানা পেতে দিল টিয়া। রূপোর সরু সরু গ্লাস দুটোয় জল এনে রাখলে, তারপর দুখানা কম্বলের আসন পেতে কাঁসার গ্লাসে জল। এমন ধীর হাতে সযত্নে প্রত্যেকটি কাজ করে যায় টিয়া, যেন তার কাজের মধ্যে দিয়ে গোপন আশাটুকু ব্যক্ত করতে চায়। মোহনপুরের বউ মুগ্ধ চোখে মেয়ের দিকে তাকিয়ে তাকিয়ে দেখে। মুখে তৃপ্তির হাসি ফুটে ওঠে তার। মনে মনে ভাবে, এ মেয়েকে নিশ্চয়ই পছন্দ হবে প্রভাকরের। সত্যি, মেয়েটার বিয়ে দিতে পারলে আবার কয়েক বছরের জন্য নিশ্চিন্ত। আঁচলে মুখের ঘাম মুছতে মুছতে এবার ডাকলো টিয়াকে। শোন। টিয়া ছুটে এলো। বললেন, জেঠিমাকে বল ওদের এবার ডেকে পাঠাতে। আর টিয়া থেমে দাঁড়ালো। মোহনপুরের বউ মৃদু হেসে বললে, লোকে দেখলে বলবে কি কাপড়টা বদলে নে গে। আর চুপ করে এসে এইখানে বসবি, হুটহাট ওদের সামনে গিয়ে হাজির হোস না। মুহূর্তে টিয়ার মুখটা চুপসে গেল মার কথা শুনে। তারপর ধীরে ধীরে ও চলে গেল জেঠিমাকে খবর দিতে। গিরিজাপ্রসাদ আর গিরিনও বসল প্রভাকরদের সঙ্গে। মোহনপুরের বউ ঘোমটা টেনে একটার পর একটা থালা বাটি এনে নামায় কপাটের আড়ালে, আর নিভাননী তার হাত থেকে এসে নিয়ে নামিয়ে যায়। বিমলা আর কমলা সামনে বসে জিজ্ঞেস করে কে কী চায়। কখনো কখনো নিজেরাই উঠে গিয়ে এনে দেয়। রান্নাঘরের অন্ধকারে বসে বসে টিয়া এটা ওটা এগিয়ে দেয় তাদের হাতের কাছে। মা বারণ করেছে, তাই একবার উঠে গিয়ে দূর থেকে দেখে আসতো ওর ভয়। শুধু কি ভয়, লজ্জাও। একে একে খাওয়া দাওয়া শেষ হয়ে গেল ওদের। গিরিজাপ্রসাদ বিমলাকে বাংলা বাড়িতে দুটো বালিশ দিয়ে আসতে বললেন। প্রভাকরকে বললেন, এই রোদ্দুরে যেতে হবে না প্রভাকর, এখন একটু ঘুমিয়ে নাও, রোদ পড়লে চা খেয়ে যাবে। প্রভাকর চোখ তুলে একবার গিরিজাপ্রসাদ একবার অবিনাশ ডাক্তারের মুখের দিকে তাকালে। তারপর বিমলার অনুনয় ভরা চোখের দৃষ্টি পড়তেই মাথা নিচু করে সম্মতি জানালে। প্রভাকরের মনের মধ্যেও তখন একটা নেশা ঘুরতে শুরু করেছে বিমলাকে ঘিরে। বাংলা বাড়িতে শুয়ে শুয়ে অনেকক্ষণ জেগে থাকার চেষ্টা করলো প্রভাকর। কিছুক্ষণ আগেই বিমলা পান দিয়ে গেছে। প্রভাকর আশা করছিল বিমলা আবার আসবে, কিন্তু অপেক্ষা করতে করতে কখন যে ঘুমে চোখ জড়িয়ে এসেছিল টেরও পায়নি সে। বিকেলের দিকে হঠাৎ ঘুম ভেঙে যেতেই দেখলে বিমলা চায়ের পেয়ালা হাতে দাঁড়িয়ে আছে হাসি মুখে। নাকি বিমলার হাতে স্পর্শ পেয়ে ঘুম ভেঙে গেল তার। প্রভাকরের দিকে তাকালো বিমলা, আর একবার ডাক্তারের ঘুমন্ত মুখের দিকে। প্রভাকর উঠে বসল, তাকালো বিমলার মুখে মুগ্ধ দৃষ্টি মেলে। হাত বাড়িয়ে বিমলার হাত থেকে চায়ের পেয়ালাটা নিতে গিয়ে আঙুলে আঙুল ঠেকল। প্রভাকর আর বিমলা দুজনেই যেন মুহূর্তের জন্য হাত সরিয়ে নিতে ভুলে গেল। দুজনের চোখই যেন পরস্পরকে লজ্জা পেল এই স্পর্শের অনুভূতিতে। বিমলার সমস্ত শরীরে একটা বিচিত্র শিহরণ খেলে গেল। ভয়, বিস্ময়, আনন্দ। হাতখানা ধীরে ধীরে সরিয়ে নিয়ে ছুটে পালিয়ে এলো বিমলা ভেতর বাড়িতে। এদিক ওদিক তাকিয়ে দেখলে না, কেউ কোথায় নেই। সকলেই ঘুমিয়ে আছে। শুধু টিয়া রান্নাঘরের দাওয়ায় বসে রূপোর থালা বাসনগুলো ছেঁড়া নেগলায় ঘষে ঘষে পরিষ্কার করছে এক মনে, আর কি যেন ভাবছে। বন্ধুরা, গল্প পাঠ ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।